একটা জমি মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিনে থাকে, কিন্তু সেই জমি যদি কেনার মধ্যে ভেজাল থাকে তাহলে সেটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। পাওয়ার অফ অ্যাটর্নি মূলত একটা আম্মুক্তারনামা। বংশ মরে তো অংশ মরে না, এখানেই আমার অংশ আছে। হ্যালো বাংলাদেশ, ওয়েলকাম ল্যান্ড টিভি। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স এন্ড এভরিবডি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করার জন্য জমি সংক্রান্তভাবে। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কোম্পানির ডিভাইন ক্রাউনের অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান খান, LLB এবং জজ করছেন উনি একজন অ্যাডভোকেট। ওনার প্র্যাকটিস করেন উনি দেওয়ানি, ফৌজদারি এবং আয়কর উপদেষ্টা হিসাবে। ওনার কাছে আজকে আমাদের অনেক প্রশ্ন, অনেক জানার বিষয় জমি সংক্রান্ত ব্যাপারে, যা হবে আপনাদের জন্য অনেক সাহায্যকারী, অনেক উপদেশ, অনেক সাজেশন, অনেক অ্যাডভাইস, যেগুলি আপনাদের কাজে লাগবে আপনাদের জমি ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারে, ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ব্যাপারে এবং অন্যান্য ক্ষেত্রে। আমার সাথে আছেন মিস্টার মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি ঢাকার মিরপুরে ডিভাইন ক্রাউন অফিসে, যেখানে আমি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করে থাকি। আমি ডিভাইন ক্রাউনের মাধ্যমে প্রিয় দেশবাসীর সাধারণ জনগণের জন্য জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাই, যে আলোচনার দ্বারা এই দেশের সাধারণ জনগণ জমি সম্পর্কে জেনে ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারবেন, জমি কেনা বেচা করতে পারবেন, সহায়ক হতে পারে এমন তথ্য দিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ। জমি শুধু একটা সম্পত্তি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের সারা জীবনের সঞ্চয়, ঋণ, স্বপ্ন আর ভবিষ্যৎ। কিন্তু সঠিক আইন না জানার কারণে অনেক সময় সেই স্বপ্নই পরিণত হয় কারো কারোর জন্য দুশ্চিন্তা, আইনি জটিলতা। জমি কেনার আগে কাগজগুলো যাচাই করতে হবে। দলিল থাকলেই যে জমির মালিক হওয়া যায় সেটাও না। নামজারি, খতিয়ান, পর্চা এসবের প্রচন্ড প্রকৃত গুরুত্ব কি এবং এগুলি কতটুকু দরকার সেগুলি জানা আমাদের প্রয়োজন। আর এর জন্য আমাদের লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার মিজানুর রহমান আপনাদের সাহায্য করতে পারেন, আপনাদের কাজে আসতে পারেন, আপনাদের দুহাত বাড়িয়ে সমস্ত কিছু লিগ্যালাইজ করে দিতে পারেন। ওনার উপদেশ আপনাদের অবশ্যই কাজে লাগবে। মিস্টার মিজান, ইয়েস প্লিজ। আমার আপনার কাছে কিছু প্রশ্ন জমি সংক্রান্ত। আমরা ল্যান্ড টিভি, আসলে আপনি জানেন অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইজার অফ আওয়ার কোম্পানি, যে ল্যান্ড টিভি তার সমস্ত ক্রু নিয়ে এই ল্যান্ডের কাজ করে। যারা আমরা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করি বা জানি না, বাবা আমার কাছ থেকে শিখে নেই বা এগুলির ব্যাপারে আলোচনা না করি, আমরা কিন্তু জানি না আসলে এগুলির জটিলতা কতটুকু, সমাধান কি। আমার ফার্স্ট প্রশ্ন আপনার কাছে, জমি কেনার আগে কোন কোন কাগজ অবশ্যই যাচাই করতে হবে কাস্টমার? জি, জমি কিনতে হলে খুব ভেবে চিন্তে, দেখে শুনে, বুঝে শুনে জমি ক্রয় করতে হবে। একটা জমি মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিনে থাকে, কিন্তু সেই জমি যদি কেনার মধ্যে ভেজাল থাকে, ভুল থাকে, তাহলে সেটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে, সারাটা জীবন তার ভোগান্তি পোহাতে হবে। এই জন্য জমি কেনার পূর্বে তাকে অবশ্যই জমির যত মালিকানার কাগজ আছে আমাদের দেশে, যে কাগজপত্র যেমন CS, SA এবং RS, সর্বশেষ BRS রেকর্ড, 4টি পর্চা এবং দলিল এবং নামজারি, খাজনা খারিজ, DCR, এই প্রত্যেকটা বিষয় যাচাই করতে হবে। দখল সংক্রান্ত বিষয় পরিপূর্ণভাবে যাচাই করতে হবে। ওই সম্পত্তির আশেপাশের লোকজনের কাছে খোঁজ খবর নিতে হবে দখল সংক্রান্ত কোনো বিরোধ আছে কি। এরপরে আপনি আসেন CS, পর্সার বিষয় সংক্রান্ত বিষয়। আমাদের দেশে 4টি পর্সা এ পর্যন্ত হয়েছে। এর মধ্যে হলো সর্বপ্রথম হয়েছিল CS, যেটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছে, CS রেকর্ড, ক্যাডাস্ট্রাল সার্ভে। এরপরে হয়েছিল পাকিস্তান পিরিয়ডে SA রেকর্ড, স্টেট অ্যাকুইজিশন। এই CS এবং SA রেকর্ডে ব্যাপক পরিমাণে ভুল ত্রুটি হয়েছিল, যার কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের যৌথ উদ্যোগেই RS রিভিশনাল সার্ভে নামক একটা সার্ভে হয়েছিল, যেই CS এবং SA রেকর্ডে মারাত্মক ভুল হয়েছিল। সেই ভুল সংশোধনী দেওয়ার জন্য RS একটা রিভিশনাল সার্ভে হয়, সেই RS রেকর্ড। এরপর বাংলাদেশে 1971-এর পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশে BRS বা BS অথবা BDS, ঢাকা সিটিতে যেটাকে বলা হয়েছিল মহানগর জরিপ অথবা সিটি জরিপ, এই প্রত্যেকটাই হলো আসলে মূলত একটা জরিপ। এবং স্বাধীনের পরে আমাদের দেশে এটা হয়েছে। ঢাকা সিটিতে সর্বপ্রথম হয়েছিল সিটি জরিপ বা মহানগর জরিপ। সেই সিটি জরিপ, মহানগর জরিপের পরবর্তীতে ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলাতে BS জরিপের কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জে হয়েছে। এখন ধামরাই, মানিকগঞ্জে BRS জরিপ কার্যক্রম চলছে। BRS জরিপটা প্রথমে 100 ফিটের ফিতা দ্বারাই কার্যক্রমটা শুরু করে। এর পরবর্তীতে জাপানি মেশিন, ETS মেশিন যেটাকে বলে, টোটাল স্টেশন মেশিনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, ডিজিটাল পদ্ধতিতে নকশা প্রস্তুত করে তারপরে BS জরিপটার কার্যক্রম শুরু হয়েছে। এখন আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন ভাবে ড্রোন মেশিনের মাধ্যমে BDS জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এই BDS জরিপ কার্যক্রম সম্পর্কে আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই, সারা দেশে প্রত্যেকটা জেলাতে এই BDS জরিপ বা BS জরিপটা হবে। সেই জরিপ সম্পর্কে মানুষ না জানলে একটু ভুল রেকর্ড হবে, যেটা সংশোধন করতে গেলে মানুষকে আদালতে যেতে হবে। আদালতে গেলেই মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। আমাদের
দেশের সিস্টেমের কারণে। মিজান সাহেব, আমি একটা মাঝখানে প্রশ্ন রাখতে চাই দর্শকের সামনে থেকে, দর্শকের সারি থেকে, যেটা আমার মনে প্রশ্ন, তাদের মনে প্রশ্ন নিশ্চয়ই জাগে। এই যে আপনি বললেন কম্পিউটারাইজ ডিজিটাল সার্ভে হচ্ছে, এই ডিজিটাল সার্ভেতে তার জমি সংক্রান্ত বিষয়ে কি বলে এটা এনলিস্টেড করানোর জন্য তার কি কি জমির কাগজপত্র তার নিতান্তই জরুরি, যেটা সে কাছে রাখবে বা রেডি রাখবে, যখনই এই বিডিএস বা কম্পিউটারাইজ ডিজিটালাইজেশন আসবে তখন সে কি কি নিয়ে তার এটা সত্যায়িত করবে বা কনফার্ম করবে যে এই জমিটা তার? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার। সেটা হলো ইতিপূর্বে যে জরিপগুলো হয়েছে সিএস এবং এসএতে, এই জরিপগুলো দখলকারকের উপরে ভিত্তি করেই রেকর্ড প্রস্তুত করা হয়েছে। কিন্তু বিডিএস জরিপে যেটা পরিষ্কার করতে চাচ্ছে সেটা হলো সর্বপ্রথম জরিপ কর্মকর্তাগণ সরজমিনে গিয়ে, মাঠে গিয়ে টোটাল স্টেশন মেশিন, ইটিএস মেশিন যেটাকে বলে, এই মেশিনের মাধ্যমে নকশা প্রস্তুত করবেন। নকশা প্রস্তুতের সময় ভূমি মালিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেখানে আবাদি জমি, আমাদের প্রত্যন্ত অঞ্চলের কথা চিন্তা করে বলছি, যে আবাদি জমির গোনা আইল বা তোর সীমানার সুনির্দিষ্ট চিহ্ন না থাকার কারণে অনেক সময় দুইটা প্লটের একটা নকশা হয়ে থাকে, অনেক সময় অনেকগুলা প্লট একাত্রে একটা প্লট করা হয়, এটা জটিলতার সৃষ্টি হয়। ডিজিটাল পদ্ধতি হলো প্রত্যেকটা প্লটকে এক একটা নকশায় এক একটা প্লট হবে, এক একটা খতিয়ান হবে, এক একটা দাগ হবে, যেটা অতীতে একটা পর্সার মধ্যে 20টা দাগ, 10 একর জমি, এটা একটা জটিলতার প্রশ্ন থেকে যায়। এখন ডিজিটাল পদ্ধতিতে মানে হলো এক ব্যক্তির নামে অথবা একই পরিবারে 3 ভাই থাকলে একটা প্লটের মালিক হলে ওই 3 ভাইয়ের নামে একটা খতিয়ান হবে, যেখানে এক দাগ এক খতিয়ানে ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এই জরিপ কার্যক্রম করতে দেশের জনগণের জন্য যেটা করণীয়, অতীব প্রয়োজন, সেটা হলো তার এই ভোগ দখলীয় সম্পত্তি সুনির্দিষ্ট আইল বাতর সীমানা চিহ্নিত করে রাখা, এবং জরিপ কর্মকর্তাগণ যখন জমিনে যাবেন তাদেরকে আইল বাতর সীমানা দেখাই দেওয়া, সেই মতো যেন নকশা প্রস্তুত হয়। নকশা প্রস্তুত হওয়ার পরে আগে যেমন দখলে যার আছে তার নামেই রেকর্ড হয়ে গেছে, এখন আর সেই পদ্ধতিতে হচ্ছে না। এখন অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে জরিপ কার্যক্রম হয়ে থাকে। সেটা হলো সর্বপ্রথম একটা ভূমি মালিক তার জমিকে দেখায় দেয়, সেইভাবে নকশা প্রস্তুত হবে। নকশা প্রস্তুত হওয়ার পর জরিপ কর্মকর্তাগণ ওই উপজেলাধীন উপজেলা অধীনে একটা স্টেশন থাকে, যেখানে জরিপের কার্যক্রম চলে, কার্যালয় থাকে, সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়। সেই কার্যালয়ের অধীনে যেই মোজায় কাজ করে ওই মোজায় সার্ভিয়ারগণ, জরিপ কর্মকর্তাগণ সরজমিনে গিয়ে ভূমি মালিকের কাগজপত্র দেখে শুনে, দলিল পর্সা দেখে, তারপরে তিনি একটা মাঠ পর্সা প্রদান করে থাকেন। অর্থাৎ এটা হলো বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1955 সনের 28 ধারা বিধান মোতাবেক খানাপরি কাম্য জারত, অর্থাৎ একটা নকশা প্রস্তুত করা হয়। নকশা প্রস্তুতের পরে 28 বিধি মোতাবেক মাঠ পর্সা প্রদান করা হয়। মাঠ পর্সা হলো জমির মালিকের দলিল অথবা পর্সা দেখে তার নামে মাঠ পর্সা দেওয়া হয়, এটা করে থাকে সার্ভেয়ারগণ। এর মানে কি মিজান সাহেব, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো ডিমার্কেশন করা ডিজিটাল পদ্ধতি, জি, যেটা বলে ডিজিটাল সার্ভে, যেটা কি প্রত্যেকেরই আগে ভাগে করায় রাখা দরকার ডিজিটাল না সার্ভের জন্য, নাকি এটা শুধু ডিমার্কেশন করাইলেই হবে? শুধু ডিমার্কেশন থাকলে হবে, তার জমিটার সুনির্দিষ্ট আইল বাতর সীমানা চিহ্নিত করে রাখা, সেই মোতাবেক চিহ্নিত করে রাখলে নকশা প্রস্তুত হয়ে যাবে, এবং ওই ভোগ দখলীয় সম্পত্তির জমির কাগজ জরিপ কর্মকর্তাকে দেখাতে হবে, তবেই জরিপ কর্মকর্তা তার নামে একটা খসড়া খতিয়ান সরবরাহ করবেন, মাঠ পর্সা যাকে বলা হয়। এই মাঠ পর্সা দেওয়ার পরে একজন সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা কানুনগো পদমর্যাদায়ের, তিনি এই মাঠ পর্সাকে অ্যাটিস্টেশন বা তসদিক, যাকে সত্যায়ন বলে, তিনি করবেন, সত্যায়িত পর্সা প্রদান করবেন। এই সত্যায়িত পর্সা ভূমি মালিক পাওয়ার পরে এই মোজাটা ওই সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে চলে যাবে। সেইখানে মোজা ছোট বড়র উপরে নির্ভর করবে কতদিন মোজাটা ওপেন থাকবে। সেটা মোজা ছোট হলে সাধারণত 30 কার্যদিন এই মোজা ডিপি খতিয়ান সরবরাহ করার জন্য ওপেন করে রাখা হয়। ডিপি খতিয়ান হলো ডাব পাবলিকেশন, খসড়া প্রকাশনা। ওই সময়ে যদি কোনো ভূমি মালিকের তার জমির পরিমাণ কম বা বেশি হয়ে থাকে, সেই ডাব পাবলিকেশনের সময়ে ডিপি খতিয়ান সরবরাহ করার সময়ে তিনি আপত্তি দায়ের করবেন। আপত্তিটা হলো বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1955 সনের 30 বিধি মোতাবেক তিনি আপত্তি দায়ের করবেন। এই আপত্তি ফর্ম আমাদের জরিপ কর্মকর্তাগণ জরিপ অফিসেই সরবরাহ করে থাকেন, সেখান থেকে ফটোকপি সরবরাহ করে আপত্তি ফর্ম বাদী এবং বিবাদী, অর্থাৎ যার কম হয়েছে তিনি হবেন বাদীপক্ষ, যার নামে বেশি প্রস্তুত হয়েছে রেকর্ড তাকে বিবাদী করে একটা আপত্তি দায়ের করতে হবে। সেই আপত্তি দায়ের করার পরে মৌজার সমস্ত আপত্তি একত্রিত করে সেটেলমেন্ট কর্মকর্তা জেডএসও মহোদয় তিনি নির্ধারণ করবেন ওই মৌজাটার এই আপত্তিকে শুনবেন এবং নিষ্পত্তি করবেন। এই জন্য একজন সহকারী সেটেলমেন্ট পদমর্যাদার কর্মকর্তা নিযুক্ত হবেন। তিনি এই আপত্তিগুলোকে নোটিশ প্রদান করবেন, নোটিশ প্রদান করে উভয় পক্ষকে ডাকবেন, কাগজপত্র দেখবেন, শুনবেন। প্রয়োজনে তিনি সার্ভেয়ার দ্বারা পুনরায় তদন্ত করে পরিমাপ করে নকশা সংশোধনের প্রয়োজন হলে করে সমাধান করে এখানে রেকর্ড সংশোধন করবেন।
30 বিধি শেষ হওয়ার পরে আমাদের জরিপের আরেকটা বিধান আছে, শেষ হলো 31 ধারা, বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 1955 সনের 31 বিধি মোতাবেক। ওই 30 ধারায় যারা 30 বিধি মোতাবেক যারা সংক্ষুব্ধ হবে, ক্ষতিগ্রস্ত হবে, তারাই শুধুমাত্র আপিল দায়ের করতে পারবে 31 বিধি মোতাবেক। এইভাবে জরিপের কার্যক্রমগুলো সাধারণত শেষ হয়ে থাকে। আমি সর্বোপরি এই দেশের সাধারণ জনগণ এবং সকলের জন্য একটি কথাই বলতে চাই, যেহেতু সারা দেশে জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, চলছে এবং চলবে, প্রত্যেকটা জেলায় বিডিএস জরিপ বা ডিজিটাল সার্ভে এটা হবে সরকারিভাবে। সরকারি কাজকে সহায়তা করার জন্য প্রত্যেক ভূমি মালিককে আমি অনুরোধ করব, আপনারা সকলে আপনি নিজ নিজ বাসা, বাড়ি, দখলীয় জমি আইলবাতর সীমানা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে রাখবেন। দখল সংক্রান্ত বিরোধ থাকলে নিজেরা বসে মীমাংসা করে সেইগুলাকে সমাধান করে রাখবেন, যাতে জরিপ কর্মকর্তাগণ জমিনে গিয়ে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে একটি সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর জরিপ উপহার দিতে পারে। সেই লক্ষ্যে আমি আমার এই দেশের জনগণকে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এইভাবে। মিজান সাহেব, আমি আরেকটা কথা শুনেছি, একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জনগণের পক্ষ থেকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই। আমি শুনেছি গভর্নমেন্টের বিভিন্ন পেপারে, বিভিন্ন ডকুমেন্টসে, বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি, এই বিডিএস জরিপ হওয়ার পরে যে আর কোনো সমস্যা, ওই লোক যে জমি বিডিএস একবার রেকর্ড হয়ে গেছে ডিজিটালে, তার জীবনে আর জমি সংক্রান্ত কোনো সমস্যা, এটা কি সত্যি? সরকার যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগ সফল হলে ইনশাআল্লাহ এই জমি সংক্রান্ত বিরোধটা অনেকাংশেই কমে যাবে। একেবারে নিষ্পত্তি করা সম্ভব না কোনো সমস্যাই, তবে আগের তুলনায় শতভাগ মানে অনেকটাই কমে যাবে, সমাধান হয়ে যাবে। জরিপটা যদি একক খতিয়ানে এক দাগে এক পর্সা হয় এবং সঠিক ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় ডিজিটাল ভাবে, তাহলে অবশ্যই এই জমি সংক্রান্ত বিরোধ 80% বা 90% সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। এটা এত সুচারুভাবে, সুন্দরভাবে, বিরাট করে, বড় করে আপনি ইলাবোরেট করে আপনি জনগণকে জানালেন। আমার এখন নেক্সট কোয়েশ্চেন, খতিয়ান, পর্চা, নামজারি, দলিল, এই যে চারটা জিনিস, এটার মধ্যে বেসিক পার্থক্য কি? কিভাবে দেখলে বোঝা যাবে যে এটা খতিয়ান? কি তার বেসিক পয়েন্ট আছে যেটা দেখলে বোঝা যাবে এটা খতিয়ান? আর দলিলটা কি দেখলে বোঝা যাবে এটা সিএস দলিল, এটা আরএস দলিল, এটা এসএ দলিল, এটা বিডিএস? ধন্যবাদ। আসলে জমির মূল ভিত্তি হলো খতিয়ান বা রেকর্ড। এই খতিয়ান পর্চা, চারটা পর্চা 4 রকম দেখতে, সিএস, এসএ, আরএস এবং বিআরএস। 4টা খতিয়ান, 4টা রেকর্ড, এদেরকে খতিয়ান পর্চা বলা হয়ে থাকে। একই জিনিসের নাম, ভিন্ন ভিন্ন নাম, কেউ খতিয়ান বলে, কেউ পর্চা বলে। এই খতিয়ান পর্চা একই জিনিস। এই 4টা খতিয়ান হলো সম্পত্তির মূল ভিত্তি। এখন দলিল হলো একটা বিক্রয়ের মাধ্যম, হস্তান্তরের মাধ্যম। কেউ কাউকে কোনো সম্পত্তি দিতে চাইলে দলিলের মাধ্যমে দিতে হবে। এর জন্য দলিলের প্রয়োজন। দলিল হলো ছেলে তার বাবাকে দিল, বাবা তার ছেলেকে দিল, অথবা নগদ অর্থের বিশেষ আবশ্যক হওয়াতে তিনি সম্পত্তি হস্তান্তর করবেন। এর জন্য তিনি সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে, উভয় পক্ষকে উপস্থিত হতে হবে। ডিজিটাল ছবি লাগবে, সদ্য তোলা ছবি লাগবে, পুরাতন ছবি দিয়েও দলিল করা নিষিদ্ধ। সদ্য তোলা ছবি দিয়ে, ডিজিটাল এনআইডি নাম্বার দিয়ে, সই স্বাক্ষর টিপ দিয়ে তারপরে সম্পত্তি হস্তান্তর করা দলিল। আর নামজারি, মিউটেশন, খাজনা খারিজ একই জিনিস। এটা হলো শুধুমাত্র ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে, ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে নামজারি করা হয়ে থাকে। নামজারিটা হলো নাম পরিবর্তন। কি নাম পরিবর্তন কেমন? রহিম সম্পত্তিটা বিক্রি করলো করিমের কাছে, রহিমের নামে নামজারি ছিল, এখন আবার এই নামটা পরিবর্তন করবে করিম খরিদ সূত্রে মালিক হয়েই আবার রেসিডেন্ট অফিসে আবেদন করবে নাম পরিবর্তনের জন্য, যাকে নামজারি, নাম খারিজ, মিউটেশন বলা হয়ে থাকে। ধন্যবাদ। আমরা দুইটা জিনিস খুব ভালো করেই বুঝলাম মিজানুর রহমান সাহেবের কাছ থেকে, যে জমি কেনার আগে কি কি কাগজপত্র দেখতে হবে, কি কি সমস্যা হতে পারে, আর খতিয়ান, পর্চা, নামজারি, দলিল কি। এখন আমার আরেকটা প্রশ্ন, যেমন এই জমির মালিক আসলেই যে উনি মালিক, এটা কিভাবে নিশ্চিত হবে? আমাদের দেশের সরকার উদ্যোগ নিয়েছে, এখনো উদ্যোগটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এই কার্যক্রম চলমান, যে অনলাইন ভিত্তিক পর্চা যাচাই করা, দলিল যাচাই করা, মিউটেশন যাচাই করা, যেটা এখনো পরিপূর্ণ হয়নি, তবে অনলাইন হচ্ছে। অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিআরএস, যে 4টা পর্চা, এটা মানুষ যেন ঘরে বসে কম্পিউটারে অথবা মোবাইলের মাধ্যমে ক্লিক করে অনলাইনেই তিনি দেখতে পারবেন এই জমির খতিয়ান রেকর্ডীয় মালিকটা কে, এবং এই রেকর্ডীয় মালিক থেকে কিভাবে হস্তান্তর হয়েছে, কত সনে, কিভাবে, কোন দলিলে, সেই দলিল দেখতে হবে। উনি জমির প্রকৃত মালিক কিনা দলিল দেখতে হবে, দলিলের পরে পর্চা রেকর্ড মিলাইতে হবে, এবং উনি বলতেছে আমি, আমার দলিল আছে, এই জমির মালিক আমি, কিন্তু এই দলিলের পরে তিনি সকাল সন্ধ্যায় নামে বেনামে কোথাও কারো না নিকটে হস্তান্তর করেছে কিনা সেটাকে অবশ্যই যাচাই করে নিতে হবে সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে। সেইখানে একটা রেজিস্টার থাকে, ওনার এই দলিল নম্বরটা দিলে
দাতা গ্রহীতা দিলে, অর্থাৎ এই দলিলটা নিয়ে যাচাই করে নিতে হবে সাব রেজিস্ট্রার অফিসে যে কোনো তথ্য গোপন করে তিনি এই সম্পত্তি তার ছেলে মেয়ের নামে অথবা তার স্ত্রীর নামে হস্তান্তর করে, হেবা করে, দানপত্র করে অথবা উইল করে পরবর্তীতে কারো নিকটে সাবকলা বিক্রি করতেছে কিনা এটা যাচাই করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে। এবং এই সম্পত্তি তার নামে নামজারি দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আদৌ অন্য কেউ নামজারি করে নিয়েছে কিনা সেটাও অবশ্যই এসিল্যান্ড অফিসে সহকারী কমিশনার ভূমি এই সার্কেল অফিসে গিয়ে নামজারিটা যাচাই করে নেওয়া। এবং এই সম্পত্তি সরকারের কোনো স্বার্থ জড়িত আছে কিনা, কতালিকা খতালিকা ভেস্টেড প্রপার্টি কিনা, এইগুলাও অবশ্যই এসিল্যান্ড অফিসের কার্যালয়ে তালিকা থাকে, সরকারি তালিকা টানানো থাকে, অফিসারদের কর্মকর্তাদের টেবিলে থাকে, বই আছে, সেখানে দেখে নিতে হবে যেই দলিলটা বিক্রি হচ্ছে এই দলিলের যে দাগ, এই দাগে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, কোনো তালিকাভুক্ত আছে কিনা, এটাকে যাচাই করেই তারপরে জমি ক্রয় করতে হবে। না, এই জায়গায় কোশ্চেন দাঁড়ায়, একটা প্রশ্ন দাঁড়ায়, ডিজিটালাইজেশন হওয়ার পরে এই সমস্যার সমাধানগুলি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সমাধান হবে, কারণ এটা তো যখন এটা পুরোপুরি ডিজিটালাইজড হয়ে যাবে, সমস্ত সিস্টেম ডিজিটাল হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা হলো কেবলমাত্র শুরু হয়েছে, চলমান প্রক্রিয়া মাত্র হচ্ছে, এখনো সাব রেজিস্ট্রার অফিসে ডিজিটালাইজড না। অর্থাৎ দলিলগুলা রেজিস্ট্রি হওয়ার পরে সাথে সাথে যদি অনলাইনে পাওয়া যাইতো, অনলাইনে ক্লিক করে যদি দেখা যাইতো, তাহলে কিন্তু কিছুটা সমাধান হয়ে যেত। এখনো তো সাব রেজিস্ট্রি অফিস অনলাইন ভিত্তিক হয়নি, যার কারণে শুধুমাত্র পর্চা গেলেই অনলাইনে দেওয়া হচ্ছে, সর্বশেষ জরিপটা অনলাইনেই হচ্ছে। এটা যখন শেষ হয়ে যাবে তখন সমস্যারও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যেদিন আমাদের দেশ ডিজিটালাইজেশন হয়ে যাবে সমস্ত জমি, তখন সমস্যার মোটামুটি সমাধান হয়ে যাবে, সবারই সমাধান হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, আমার আরেকটা কোয়েশ্চেন, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে কিনা এটা কিভাবে যাচাই করবে মানুষ? এখন ডিজিটাল হলে তো হয়েই যাবে, কিন্তু এখন রাইট নাও এই পদ্ধতি এই মুহূর্তে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হইলে অথবা সন্দেহের সৃষ্টি হইলে অবশ্যই সর্বশেষ দলিল নিয়ে সাব রেজিস্ট্রি অফিসের কার্যালয়ে যেতে হবে। সাব রেজিস্ট্রি অফিসের কার্যালয়ে গিয়ে একজন তল্লাশিকারক দলিল লেখকের কাছে বলতে হবে, এই যে দলিলটা দিলাম, এই দলিলের দাতা এই সম্পত্তি অন্য কারোর নিকট হস্তান্তর করেছে কিনা একটু তল্লাশি করে একটা রিপোর্ট প্রদান করেন। সঠিক তল্লাশি দিতে হবে। একটা হলো এনওসি দেয়, দায়মুক্ত সনদ, এটা হলো তল্লাশি ছাড়াই প্রদান করে থাকেন সাধারণত, কিন্তু প্রকৃত তল্লাশি করেই সঠিক তথ্যটা নিতে হবে, যেন এই সম্পত্তি অন্য কারোর নিকট হস্তান্তর, ক্রয় বিক্রয় অথবা মর্গেজ দিয়েছি কিনা। আমাদের দেশে এরকম অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি যে সম্পত্তিটা ব্যাংকের নিকটে মর্গেজ অথবা কোনো ঋণ প্রদানকারী সংস্থার নিকটে মর্গেজ রেখেও তিনি এই সম্পত্তি আবার বিক্রি করে ফেলছেন। কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ, যে দায়যুক্ত, যেখানে মর্গেজকৃত বন্ধককৃত সম্পত্তি আবার সাবকাওলা বিক্রি করে ফেলতেছে। আমাদের দেশে মানুষ অর্থের অভাবের কারণে এই ধরনের কাজগুলোও সাধারণত করে থাকে, যেটা অত্যন্ত অন্যায়, গৃহীত অন্যায়, যেটা আল্লাহ পাকও পছন্দ করেন না এবং আমাদের দেশের আইনেও এটা দণ্ডনীয় অপরাধ। আবার আরেকটা কোশ্চেন আমার আছে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি কিনলে আসলে কি কি ঝুঁকি থাকতে পারে, যে জমি এসে তার ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, এইটা কি কি পয়েন্ট? পাওয়ার অফ অ্যাটর্নি মূলত একটা আমুক্তারনামা প্রদান করা। পাওয়ার অফ অ্যাটর্নি ইংলিশ শব্দ। এটা হলো আমার বাংলাদেশি কোনো ভাই যদি দেশের বাইরে অবস্থান করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে তিনি যদি এই সম্পত্তি বিক্রি করতে চান, সাধারণভাবে তিনি তাহার বিশ্বস্ত কাউকে মনোনীত করেন, ক্ষমতা অর্পণ করেন যে আমার স্থলে তিনি এই সম্পত্তি বিক্রি করতে পারবেন, এই মর্মে তিনি পাওয়ার প্রদান করে থাকেন। অথবা কেউ সম্পত্তি হস্তান্তর করবে, জমির পাশাপাশি অবস্থান করে না, দূরবর্তী স্থানে থাকে, অথবা শারীরিকভাবে অসুস্থ, যার কারণে তার বিশ্বস্ত নিকটতম কাউকে এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করে থাকেন, যার কাজ হলো প্রিন্সিপালের পক্ষে, মূল মালিকের পক্ষে তাহার চাহিদা মোতাবেক, তাহার কাঙ্ক্ষিত প্রত্যাশা মোতাবেক তিনি কাজ করে থাকবেন। তিনি যদি সেটাকে মামলা পরিচালনার জন্য পাওয়ার দিয়ে থাকে, জমি ক্রয় বিক্রয়ের জন্য পাওয়ার দিয়ে থাকে, এই ধরনের কাজে পাওয়ার সাধারণত দিয়ে থাকে। তবে অনেক সময় এই ধরনের পাওয়ারও হয়ে থাকে আমাদের দেশে যে জমিটা ভেজাল, মূল মালিক যিনি জমির মালিক তিনি এই জমিটা উদ্ধার করতে পারছে না, জমিটা বেদখল হয়েছে, অথবা এমন কোনো বাহিনীর কাছে জমিটা রয়েছে যার কারণে সেখান থেকে তার শক্তি দ্বারা উদ্ধার করা সম্ভব না, তিনি সম্পত্তিটা পাওয়ার দেন কোনো প্রভাবশালী কোনো নেতা বা কোনো ব্যক্তির কাছে সম্পত্তি উদ্ধারের জন্য। তবে এই যে 2026-27 অর্থ বছরে শুরু হয়েছে এবং নতুন বাজেট প্রস্তাবিত
হয়েছে যেইখানে আমাদের সাব রেজিস্ট্রি অফিসের যে তালিকা, সেখানে পাওয়ার দলিলে প্রতি শতকে একটা অতিরিক্ত চার্জ নির্ধারণ করা হয়েছে। একটা পাওয়ার থেকে যদি কেউ দলিল হয়, যেমন আব্দুর রহিম লন্ডনে অবস্থান করে, তার পক্ষে করিম এই সম্পত্তিটা হস্তান্তর করবে। এই হস্তান্তর করার দরুনে যে সালাম বরকত সম্পত্তিটা ক্রয় করবে, এই ক্রেতাকে এই পাওয়ার দলিল থাকার কারণে অতিরিক্ত প্রতি শতাংশের জন্য 30,000 টাকার মতো সরকারি ফি নির্ধারণ করা হয়েছে, যেটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এটা কে দিবে? এটা যিনি কিনবেন ক্রেতাকে এই অতিরিক্ত চার্জ দিতে হবে। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি তো ক্রেতা দেননি, বিক্রেতা দিচ্ছেন। তাহলে বিক্রেতা দিচ্ছে, কিন্তু 30,000 টাকা ক্রেতা কেন দিবেন? ক্রেতাকে দিতে হচ্ছে ওই পাওয়ার দলিল থাকার কারণে, যেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এই কিছুদিন। কোশ্চেন আমার, এটা তো বিক্রেতা পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে। বিক্রেতার স্বার্থেই বিক্রেতা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন, কিন্তু বিক্রেতা তো নিঃশর্তবান হয়ে যায়। যখন সম্পত্তি বিক্রি করবেন তখন তো নিঃশর্তবান হয়ে যাবে, কিন্তু ক্রয়ের যত খরচ, যত প্রসেস, সমস্ত খরচ ক্রেতাকেই বহন করতে হয়। ও আচ্ছা, তো আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন আছে এখানে। এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি কিনতে গেলে কি কি বিষয় খুব মনোযোগ দিয়ে যাচাই করা উচিত বলে আপনি মনে করেন? আসলে ওয়ারিশিন সম্পত্তি আমাদের দেশে অনেক জটিলতা এর প্রধান কারণ হলো, একটা ব্যক্তি মারা গেলে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র থাকে, তাদের মধ্যে কোনো রেজিস্টার্ড বন্টননামা না থাকার কারণে এই জটিলতার সৃষ্টি হয়। রেজিস্টার্ড বন্টননামা থাকলেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। আপনি ধরে নেন রহিম সাহেব 5 একর জমি রেখে মারা গেলেন, তার 3 পুত্র 2 কন্যা 1 স্ত্রী রেখে গেলেন। 3 পুত্রের মধ্যে 1 পুত্র এই সম্পত্তি বিক্রি করতে চায়, যিনি পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছেন। তখন তিনি এই সম্পত্তিটা বিক্রি করেন। পূর্বে বিক্রি হয়েছে এরকম ভাবে দলিলের মধ্যে লেখা, ঘরোয়া আপোষ বন্টন সূত্রে প্রাপ্ত হয়েছি, পৈতৃক ওয়ারিশ সূত্রে ঘরোয়া আপোষ বন্টন করে নিছি, পৈতৃক ওয়ারিশ সূত্রে পাইছি, আমি 20 শতক সম্পত্তি সোলেমানের কাছে বিক্রি করলাম। এখন এই যে ঘরোয়া আপোষ বন্টন, এই বন্টনটা রেজিস্ট্রি করা অত্যন্ত জরুরি ছিল, কারণ এটা তো মৌখিকভাবে তিনি বললেন, ক্রেতা সরল বিশ্বাসে ক্রয় করলেন, কিন্তু ওই বিষয়ের মধ্যেও অপরাপর শরিকদের হক থেকে যায়, যার কারণে একটা বিরোধ সৃষ্টি হয়। এই জন্য এই সমস্যার সমাধান করার জন্য তাকে অবশ্যই বন্টননামা করা একান্ত আবশ্যক, এবং বন্টননামার দলিল মূলে তিনি কোন দাগে কোন খতিয়ান থেকে কতটুকু সম্পত্তি ওয়ারিশ এবং বন্টন মূলে প্রাপ্ত হয়েছেন, সেই মোতাবেক তিনি নামজারি মিউটেশন করে খাজনাটি পরিশোধ করবেন। তারপরে তিনি সম্পত্তি হস্তান্তর করবেন, বিক্রয় করবেন, তবে ক্রেতা এই ধরনের জটিলতার সম্মুখীন হবে না। আমাদের দেশে অত্যন্ত মারাত্মকভাবে এটা আমার ব্যক্তি জীবনে, আমার ওকালতি লাইফে, কোর্ট কাছারিতে পরিলক্ষিত হয়েছে যে সম্পত্তি 10 ভাই বোন রেখে পিতা মারা গেছে, 10 ভাইয়ের পক্ষে 2 ভাইয়ের সম্পত্তি বিক্রি করছে। ওই সম্পত্তি কিনে নিলেন দূরবর্তী কোনো ব্যক্তি এসে ঢাকা শহরে অথবা ঢাকার আশেপাশের উন্নয়নশীল অঞ্চলের সম্পত্তিটা ক্রয় করলেন, অন গুড ফেতে ক্রয় করলেন 10 ভাইয়ের কোনো 2 ভাইয়ের কাছ থেকে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে অপর 8 ভাই বোন থেকে গেল, তারা ওই দূরবর্তী লোকের সাথে এমন বিরোধ সৃষ্টি করে যে এই দাগে, এই প্লটের মধ্যেই আমার পৈতৃক হক রয়েছে। তারা এমন কথা বলে, বংশ মরে তো অংশ মরে না, এখানেই আমার অংশ আছে, এখান থেকেই আমাকে দিতে হবে। অথচ ওই লোকটা সারা জীবনের সঞ্চিত অর্থ দ্বারা অথবা তার চাকরি জীবনের সমস্ত অর্থ দ্বারা শেষ জীবনে একটা নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার জন্যই তিনি এই 5 শতক সম্পত্তি ঢাকার আশেপাশে ক্রয় করেছিল, যেই সম্পত্তিতে তিনি আবাসন করবেন, বাড়ি নির্মাণ করবেন, এখানে থাকবেন। সেইখানে গিয়ে তিনি ওয়ারিশের দ্বারা, এই উত্তরাধিকার দ্বারা আজ একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায়। শেষ বয়সে এসে তাকে দাঁড়ে দাঁড়ে কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতে হয়। এইকে সাবধান হতে হবে, ক্রেতাকে বুঝে শুনে সম্পত্তি ক্রয় করতে হবে। সেই সম্পত্তি তিনি বন্টন সূত্রে হয়েছে কিনা, বন্টন নামা আছে কিনা, এবং তার অপরাপর ভাই বোন এই বিক্রয়ের সম্মতি আছে কিনা, এই প্লটে তাদের কোনো আপত্তি আছে কিনা, ওয়ারিশ দাবি করে কিনা, তার অংশ দাবি করে কিনা, অথবা তাদেরকে সকলকে এই দলিলে স্বাক্ষর রাখা, শনাক্তকারী এবং সাক্ষী হিসেবে থাকা, বন্টননামা থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আপনারা অনেক কিছু জানলেন আমাদের সম্মানিত লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার মিজানুর রহমান কাছ থেকে। উনি যা যা বললেন তাতে কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আপনারা জমি কেনার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। বাংলাদেশে জমি সংক্রান্ত ব্যাপারে অনেক জটিলতা আছে, আইনি জটিলতা, সামাজিক জটিলতা, পারিবারিক জটিলতা, এগুলি দেখে শুনে জমি কেনাই সবচেয়ে শ্রেয়। সবচেয়ে বড় বিষয় যেটা, ওয়ারিশ
এবং উত্তরাধিকার সূত্রে জমি কেনার ব্যাপারে, কারো কাছ থেকে কেনার ব্যাপারে বন্টননামা, উনি যেটা বলেছেন বন্টননামা অবশ্যম্ভাবী আপনারা রেজিস্ট্রি করে নেবেন। বন্টননামা দেখে কাজ করবেন। আর একজন ভালো উকিল, আমাদের মিজান সাহেবের মতো অভিজ্ঞ, জানাশোনা, অনেক প্র্যাকটিস করনেওয়ালা একজন লিগ্যাল অ্যাডভাইজারের মতো কাউকে খুঁজে বের করবেন। কিছু পয়সা বাঁচাতে গিয়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন না। সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে নিজের সমস্ত সম্পত্তি শেষ করে দিবেন না অল্প কয়েকটা পয়সা বাঁচাতে গিয়ে। আপনারা বরং এইটুকু করবেন, একজন লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে এই সমস্তগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরে জমি কিনবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ল্যান্ড টিভির পক্ষ থেকে। আবার আমরা আসবো নেক্সট এপিসোডে আমাদের অন্য কাউকে নিয়ে, মিজান সাহেবকে নিয়ে বা ওনার মতো আরো অভিজ্ঞ কাউকে নিয়ে। আপনাদের উপকারের জন্য আপনারা আমাদের সাথে থাকুন এই আশা করে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডিভাইন ক্রাউন ল্যান্ড টিভিকে আমাকে আপনাদের স্টুডিওতে দাওয়াত করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং প্রিয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিজান সাহেব এবং আমাদের শ্রোতা ভক্তদের এবং শ্রোতাদের। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।